তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম একটু একটা জায়গা একটুখানি ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। আমরা দেখছিলাম পলিট্রপিক প্রসেস, এটার কম্পোনেন্ট কি ছিল? প্রসেসটা হবে রিভার্সেবল ইউজিং আইডিয়াল গ্যাস। জাস্ট আমাদের যা যা আমরা পেয়েছিলাম একটু আমরা যদি একটা জায়গাতে লিখি, পিভি টু দি পাওয়ার এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ছিল ইকুয়েশনটা। এ ইকুয়াল টু 1 হলে এটা ছিল আইসোথার্মাল, এ ইকুয়াল টু 0 হলে এটা ছিল আইসোবারিক, এ ইকুয়াল টু ইনফিনিটি হলে এটা ছিল আইসোকোরিক, আর এ ইকুয়াল টু গামা which is সিপি বাই সিভি গ্রেটার দ্যান 1, এটা যদি হয় তাহলে এটা ছিল অ্যাডিয়াবেটিক। মনে পড়ছে তো? আর আমি বলেছিলাম আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমি কি বলেছিলাম? বলেছিলাম যে যদি এক্সপ্যানশন হয়, ফর এক্সপ্যানশন আমি বলেছিলাম যে এ গ্রেটার দ্যান 1 হলে কুলিং এফেক্ট হবে, এ ইকুয়াল টু 1 হলে কোনো এফেক্ট হবে না, আর এ লেস দ্যান 1 হলে হিটিং এফেক্ট হবে। এই ছিল তো? তো এই কনসেপ্টগুলো মাথায় রেখে আমাদের নেক্সট পার্টটাতে আমরা আজকে এইটার উপর বেস করে একটা প্রবলেম সলভ করব, তারপর আমরা দেখব। তো আমি একটা প্রবলেম এখানে নিয়ে আসছি, দেখো। এরা মনে করছি লেট আস কনসিডার টু ডিফারেন্ট polytropic processes. দুটো ডিফারেন্ট পলিট্রপিক প্রসেস আমি ধরছি। নাম্বার 1, PV to the power A1 equal to constant. Number 2, PV to the power A2 equal to constant. দুটোর ক্ষেত্রেই কমনলি আছে রিভার্সেবল অ্যান্ড আইডিয়াল। ঠিক আছে, এবার আমার এই কনস্ট্যান্টটাকে আমি K1 বলি, এই কনস্ট্যান্টটাকে আমি K2 বলি। এবার আমার কোয়েশ্চেন্স গুলো। কোয়েশ্চেন নাম্বার 1, if A2 greater than A1, then show that curve 2 is steeper than 1. এটা প্রথম কোয়েশ্চেন। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে A1 আর A2 দুজনেই একের থেকে বড়।
Question number 2. A set of curves following process 1 or 2 will never intersect. Proof. Number 3. Determine the intersection point of curve 1 and 2 in terms of AI and KI, where I equal to 1, 2. ঠিক আছে, এই কটা কোয়েশ্চেন আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই কটা কোয়েশ্চেন আগে আমরা সলভ করব, করে তারপর আমরা পাথ ফাংশনের কনসেপ্টে যাব। So you need to solve this problem, solve this question. তো প্রথমে দেখাতে বলেছে যে যদি আমি প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 3টা আগে করব, তারপর কোয়েশ্চেন নাম্বার 2তে যাব। দেখাতে বলেছে যে A2 যদি A1 এর থেকে বড় হয় তাহলে A2টা A1 এর থেকে স্টিপার হবে, এই কার্ভটা তোমাকে দেখাতে বলেছে। আচ্ছা, আমি এখানে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3টা আগে সলভ করছি। আচ্ছা, প্লটটা হচ্ছে অ্যাক্সিস গুলো কি কি? অ্যাক্সিস গুলো হচ্ছে পিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে প্লটেড হবে, আর ভিটা এক্স অ্যাক্সিসে প্লটেড হবে। ডায়াগ্রামটাকে আমরা পিভি ডায়াগ্রাম বলবো। এদিকে পি আছে, এদিকে ভি আছে। আমি প্রথমে জেনারেল স্লোপটা বার করব। এখানে স্লোপ কি হবে তাহলে? স্লোপ হবে হচ্ছে ডিওয়াই ডিএক্স মানে ডিপি ডিভি। বাই ডেফিনিশন স্লোপ মানে ডিওয়াই ডিএক্স হয়। তাহলে ইন জেনারেল আমার কার্ভটা কি? পিভি টু দি পাওয়ার এআই ইকুয়াল টু কে আই, এরম ভাবে লিখছি। আইটা একবার 1 হবে, একবার 2 হবে, where I equal to 1, 2 are given and AI is always greater than 1, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে স্লোপটা বার করি, আমি ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু ভলিউম, ভলিউমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে ভলিউমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে?
প্রথমে ধরো ভি টু দি পাওয়ার এআই কনস্ট্যান্ট আছে, ডিপিডিভি হলো, তারপর পি কনস্ট্যান্ট আছে, ভি টু দি পাওয়ার এআই কে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এআই মাল্টিপ্লাইড বাই ভি টু দি পাওয়ার এআই মাইনাস ওয়ান, আর কে আইটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে। ভি টু দি পাওয়ার এআই মাইনাস ওয়ান কে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে একটা ভি পড়ে থাকবে এখানে, ভি ডিপিডিভি প্লাস পি এআই ইকুয়াল টু জিরো। এবারে নাও ভি টু দি পাওয়ার এআই মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো, জিরো হয় না, ভলিউম জিরো হবে না, আর এআইটা একের থেকে বড়, তার মানে এটা নিউমারেটরই আছে, দ্য ভলিউম টু দি পাওয়ার সামথিং পজিটিভ ইজ নট জিরো, বিকজ ভলিউম ক্যান নট বি জিরো। তাহলে ডিপিডিভির ভ্যালু কত হবে? তাহলে ডিপিডিভির ভ্যালু কত হবে? তাহলে ডিপিডিভিটা যেটা আমার স্লোপ, সেটা হয়ে যাচ্ছে মাইনাস এআই, হ্যাঁ হ্যাঁ, বাই ভি, মাইনাস এআই ইন্টু পি বাই ভি, এইরকম একটা টার্ম আসছে। তাই না? এরকম একটা এআইটাকে আলাদা করে লিখলাম, মাইনাস এআই ইন্টু পি বাই ভি, এরকম একটা ইকুয়েশন আসছে ডিপিডিভি। আর ডিপিডিভি সবসময় নেগেটিভ হয়, প্রেশার বাড়লে ভলিউম কমে, তাহলে দিস ইজ নেগেটিভ, আমরা দেখতেই পাচ্ছি এআইটা একের থেকে বড়, মানে পজিটিভ আছে, P is positive, V is positive, so everything you have got here is positive, and you have a negative sign in front, so the entire thing is becoming negative, so dPdV is negative. If dPdV is negative, তাহলে আমি কিরকম একটা কার্ভ পাবো? কার্ভটা প্রেশার বাড়লে ভলিউম কমবে, মানে যেরকম হয় আর কি, পিভি কার্ভ বয়েলস লতেও যেরকম হয় সেই রকম টাইপের একটা জায়গাতে, কিন্তু বয়েলস ল ফলো তো করছে না, সেই জন্য আমরা এরকম টাইপের একটা কার্ভ এক্সপেক্ট করতে পারি। এবার দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ স্লোপ, স্লোপ। এবার দেখো i ইকুয়াল টু 1 হলে dpdv 1 is equal to minus a1 multiplied by p by v. This is the slope m1. তাহলে magnitude of m1 is a1 multiplied by p by v, magnitude-টা বার করে নিলাম, it is negative magnitude এটা। আর similarly i equal to 2 হলে dpdv 2 is equal to minus a2 multiplied by p by v, aiটাকে a2 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে magnitude of the slope is a2 multiplied by p by v. তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে therefore mod of, এখান থেকে আমরা যদি করি mod m2 by mod m1 is equal to a2 by a1, p by v টা কেটে যাবে, mod m2 by mod m1 কত হবে? p by v টা কেটে যাবে, a2 by a1। এবার তোমার দেওয়া আছে কি a2 greater than a1, so a2 by a1 is greater than 1, a2 by a1 is greater than 1, তার মানে mod m2 is greater than mod m1, তার মানে বেশি নেগেটিভ, m2 এর ম্যাগনিটিউডটা বেশি m1 এর থেকে, বা দুটোই নেগেটিভ, তার মানে একটা -5 হলে একটা -3, তার মানে অনেক স্টিপ কোনটা হবে? 2টা হবে, তার মানে কার্ভ 2 ইজ স্টিপার, যেটা আমাকে প্রুফ করতে বলেছে কার্ভ 2 ইজ স্টিপার। দুটোই নেগেটিভ, কিন্তু কার্ভ 2 ম্যাগনিটিউড বেশি, হাইলি নেগেটিভ, তার মানে ইট ইজ স্টিপার। তাহলে এটা যদি কার্ভ 1 হয়, এটা হবে কার্ভ 2। And if the two slopes are different, they are not parallel, so they must intersect at a point.
তার মানে থ্রিটাতে আমাদের কি বার করতে বলেছে, ওই ইন্টারসেকশন পয়েন্টটা বার করতে বলেছে। তো ওই ইন্টারসেকশন পয়েন্টটাকে আমি মার্ক করছি অ্যাজ ও, আর পয়েন্ট কোঅর্ডিনেটটা বলছি ভি ড্যাশ পি ড্যাশ। ভিটা এক্স অ্যাক্সিস আছে বলে ভিটা আগে লিখেছি, পিটা লিখেছি। তার মানে এইটা হচ্ছে পি ড্যাশ, এটা হচ্ছে ভি ড্যাশ। এবার পি ড্যাশ বি ড্যাশ পয়েন্ট ওটা কি করবে, দুটো কার্ভকে স্যাটিসফাই করবে। পয়েন্ট ওটা উইল স্যাটিসফাই বোথ কার্ভ 1 এন্ড কার্ভ 2। পয়েন্ট ও উইল স্যাটিসফাই, আমি থার্ড অঙ্কটা শুরু করে দিলাম। পয়েন্ট ওটা কি করবে, পয়েন্ট ওটা দুটো কার্ভকে স্যাটিসফাই করবে। তার মানে আমি থার্ড পয়েন্টটা শুরু করলাম, থার্ড কোয়েশ্চেনটা। পয়েন্ট ও satisfies both the curves. তাহলে প্রথমটাতে কি আসছে, প্রথমটাতে আসছে হচ্ছে পি ড্যাশ মাল্টিপ্লাইড বাই ভি ড্যাশ টু দি পাওয়ার এ ওয়ান ইকুয়াল টু কে ওয়ান, এটাও স্যাটিসফাই করবে পি ড্যাশ বি ড্যাশ পয়েন্টে। আর পি ড্যাশ বি ড্যাশ টু দি পাওয়ার এ টু ইকুয়াল টু কে টু, এটাও স্যাটিসফাইড হবে অ্যাট দ্য সেম টাইম ওই পয়েন্টটা। এবার এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 বলছি, ডিভাইড করে দিই। 2 ডিভাইডেড বাই 1 করলে কি হবে, পি ড্যাশটা কেটে যাবে, ভি ড্যাশ টু দি পাওয়ার এ টু মাইনাস এ ওয়ান ইকুয়াল টু কে টু বাই কে ওয়ান। তাহলে এখান থেকে আমাকে ভি ড্যাশটা বার করতে হবে। তাহলে আমি লগ নিয়ে নেব এ টু মাইনাস এ ওয়ান লগ অফ ভি ড্যাশ। লগ না নিয়েও করতে পারি, জাস্ট বোথ সাইডে এটাকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, ইজি হয়ে যাবে। পাওয়ারটাকে আমি এ টু বাই এ ওয়ান দিয়ে ডিভাইড করে দিই। তাহলে কে টু বাই কে ওয়ান হোল টু দি পাওয়ার 1 বাই এ টু মাইনাস এ ওয়ান। So I've got v dash. তাহলে v ড্যাশটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 3। এই v ড্যাশটা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো পেয়ে যাবো। তাহলে নাও p ড্যাশ ইকুয়াল টু, এইটা ইকুয়েশন 1 ইউজ করছি, k1 বাই v ড্যাশ টু দি পাওয়ার a1। এবার এখানে v ড্যাশের ভ্যালুটা বসিয়ে দিই, k1 v ড্যাশের ভ্যালুটা বসে যেটা উল্টে যাচ্ছে, তার মানে k1 মাল্টিপ্লাইড বাই k1 বাই k2 উল্টে গেল, হোল টু দি পাওয়ার 1 বাই a2 মাইনাস a1 টু দি পাওয়ার a1, v dash to the power a1, v dash to the power minus a1, v dash to the power minus a1, ওই k2 বাই k1 টু দি পাওয়ার মাইনাস 1টাকে k1 বাই k2 লিখেছি, বাস। So I've got the value of p dash। তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা পেয়ে গেছি। এইটা আমি কিরকম ভাবে রিলেট করতে পারি, এইটা আমি কিরকম ভাবে রিলেট করতে পারি একটা অ্যাকচুয়াল ইয়ে থেকে, জেনারেলি করা হয়। আমি যদি একটা পিভি প্লট করি, আর আমি এখানে যদি আইসোথার্ম আর অ্যাডায়াবেট ভাবি, তাহলে আইসোথার্মের জন্য এ, ধরো ওটা a1 ইকুয়াল টু 1 হবে, আর অ্যাডায়াবেটের জন্য a2 ইকুয়াল টু কি হবে, গামা হবে। আর অবভিয়াসলি a2টা গ্রেটার দেন a1 হবে, কারণ গামা গ্রেটার দেন 1 হয়। তাহলে আইসোথার্মের প্লটটা যদি এরকম হয়, অ্যাডায়াবেটের প্লটটা এরকম হবে, কি হবে। তাহলে এইটা হয়ে যাবে অ্যাডায়াবেট, এটা হয়ে যাবে আইসোথার্ম। আইসোথার্মটা রেক্টেঙ্গুলার হাইপারবোলিক হবে। এটা ফর এক্সাম্পল আমি এইভাবে পেতে পারি।
তাহলে এখান থেকে আমি পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে বার করতে পারি। এটা একটা কেস হতে পারে যে দেখাও যে অ্যাডাবেট ইজ মোর স্টিপার দ্যান আইসোথাম, তখন ওই একইভাবে হবে, এইভাবে আসতে পারে। আমি জেনারেল অঙ্কটা করালাম, ঠিক আছে না? এবার দ্বিতীয়টা বলছে, এই কোয়েশ্চেনটা বুঝতে হবে, এই কোয়েশ্চেনটা কি বলছে বুঝতে হবে। এই কোয়েশ্চেনটা কি বলছে, এই কোয়েশ্চেনটা কি বলছে, এই কোয়েশ্চেনটা বলছে সেট অফ কার্ভস ফলোইং প্রসেস 1, মানে দুটো কার্ভ, দুটো আইসোথার্ম, ধরো দুটো আইসোথার্ম, একটা 30°C টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছো, একটা 25°C টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছো। বলছি সেই দুটো আইসোথার্ম কোনোদিন ইন্টারসেক্ট করবে না, অথবা দুটো অ্যাডাবেট, তারা কোনোদিন ইন্টারসেক্ট করবে না। তার মানে ইদার তুমি প্রসেস 1 ধরে অঙ্কটা করতে পারো, অর প্রসেস 2 ধরে অঙ্কটা করতে পারো। তাহলে ইউ হ্যাভ টু সেট অফ কার্ভস ফলোইং প্রসেস 1, ঠিক আছে? আমার দুটো সেট অফ কার্ভস আছে, এখন 1 আর 2 না, প্রসেস 1 কেই ফলো করছে, দুটো সেট অফ কার্ভস আছে, ঠিক আছে? তাহলে আমি প্রসেস 1টা ধরেই করছি। কোয়েশ্চেন নাম্বার 2, প্রসেস 1, প্রসেস 1 কি? পিভি টু দি পাওয়ার a1 ইকুয়াল টু k1। এখানে ধরো দুটো সেট অফ কার্ভস আছে, এটা হচ্ছে k1 ইকুয়াল টু সে k1 ড্যাশ, মানে কনস্ট্যান্টটা আলাদা হবে। পিভি ইকুয়াল টু এন আর টি, টিটা আলাদা হবে, তার মানে কনস্ট্যান্টটা আলাদা হবে, বাকি সব সেম আছে। তো k1 ইকুয়াল টু k1 ড্যাশ, তাহলে পিভি টু দি পাওয়ার a1 ইকুয়াল টু ধরো k1 ড্যাশ আছে। আরেকটাতে k1 ইকুয়াল টু k1 সেট ডবল ড্যাশ, পিভি টু দি পাওয়ার a1 টা কিন্তু তাই থাকবে, কারণ প্রসেসটা পিভি টু দি পাওয়ার a1 ইজ কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টটা আলাদা হয়ে গেছে, কনস্ট্যান্টটা আলাদা হয়ে গেছে। ধরো এরকম আছে, আর সে আমি মনে করছি সে k1 ডবল ড্যাশ গ্রেটার দ্যান k1 ড্যাশ, মনে করেছি যে কোনো একটা, উল্টোটা করতে পারতে। বলছে এরা কোনোদিন ইন্টারসেক্ট করতে পারে না। তাহলে এই যে কখনো কোনোদিন করতে পারে না, এই প্রুফটা আমরা কিভাবে করতে পারি? আমরা ধরে নেবো করবে, তারপর সিচুয়েশনটা দেখাবো দ্যাট উইল বি আ রং সিচুয়েশন। At first will forcefully consider that the two curves will intersect. তাহলে আমি এরকম লিখবো, let us hypothetically assume that, এরকম ভাবে লিখবো, let us hypothetically assume that the two curves will intersect. Hypothetically assume করেছি যে দুটো কার্ভ ইন্টারসেক্ট করবে, তাহলে পিভি ডায়াগ্রামের ফেটটা কি হবে? পিভি ডায়াগ্রামের ফেটটা এরকম হবে, intersect. Obviously there will be an intersection point O, B dash P dash, that will satisfy both the curves, both the cases. So এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, তার মানে পি ড্যাশ ভি ড্যাশ টু দি পাওয়ার এ ওয়ান ইকুয়াল টু কে ওয়ান ড্যাশ হবে, আর পি ড্যাশ ভি ড্যাশ টু দি পাওয়ার এ ওয়ান ইকুয়াল টু কে ওয়ান ডবল ড্যাশ হবে। তার মানে কি? তার মানে কি? তার মানে কি? তার মানে একটাই, পি ড্যাশ ভি ড্যাশ টু দি পাওয়ার এ ওয়ানটা কে ওয়ান ড্যাশের সাথেও সমান, পি ড্যাশ ভি ড্যাশ টু দি পাওয়ার এ ওয়ানটা কে ওয়ান ডবল ড্যাশের সাথেও সমান। ওখানে বসে আর কি।
হ্যাঁ সমান, তাহলে কি হবে? এর একটাই মিনিং হতে পারে যে কে ওয়ান ড্যাশ শুড বি ইকুয়াল টু কে ওয়ান ডবল ড্যাশ। তাহলে এইটার মানে হচ্ছে কে ওয়ান ড্যাশ শুড বি ইকুয়াল টু কে ওয়ান ডবল ড্যাশ। বাট দিস ইজ রং বিকজ we know that k1 double dash is greater than k1 dash, so this is wrong, so the intersection is not possible. But এবার কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে the situation will yield করছে a wrong mathematical condition, so no intersection possible. Situation will yield a wrong mathematical condition, a wrong mathematical condition দিচ্ছে যেটা given conditionটাকে violate করছে, তাহলে ইন্টারসেকশন কখনোই পসিবল হবে না। তাহলে কি হবে? The two lines will not intersect, মানে they will be parallel. So the lines must be parallel. লাইন্স গুলো প্যারালাল হবে, ঠিক আছে না? আমরা পলিট্রপিক প্রসেসটা পড়ে একটু জায়গাটার মধ্যে একটা সিচুয়েশন আমরা একটু দেখলাম, কিছু কোয়েশ্চেন্স আমরা, খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করলাম। এবার আমি একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের কোয়েশ্চেন দেবো, তারপর আমরা পাথ ফাংশনের দিকে যাব। আরেকটা কোয়েশ্চেন করব। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ফর a reversible adiabatic process, pressure is proportional to cube of absolute temperature. Considering ideal gas, evaluate gamma. For a reversible adiabatic process, pressure is proportional to the cube of absolute temperature. ঠিক বলছে, কনসিডারিং আইডিয়াল গ্যাস ইভ্যালুয়েট গামা। তার মানে এখানে গিভেন কি আছে? এটা পরীক্ষার কোয়েশ্চেন, কিন্তু সবকটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। গিভেন হচ্ছে পি প্রপোর্শনাল টু টি কিউব, গিভেন, ইকুয়েশন নাম্বার 1। আর কি গিভেন আছে? গিভেন আছে হচ্ছে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস ইনভলভিং আইডিয়াল গ্যাস। যদি এইটা হয় তার মানে এটা রিভার্সেবল পলিট্রপিক প্রসেসের ব্র্যাকেটের মধ্যেই পড়ছে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এবার এই ইকুয়েশনকে কম্পেয়ার করতে গেলে দেখো প্রেশার আছে, ভলিউমটাকে সামহাও প্রেশার টেম্পারেচার দিয়ে রিপ্লেস করতে হবে, হ্যাঁ তাহলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে পি মাল্টিপ্লাইড বাই এনআরটি বাই পি, ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। ভলিউমটাকে রিপ্লেস করতে হবে কারণ ভলিউম এখানে নেই। তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা multiplied by t to the power gamma equal to constant by nr to the power gamma is another constant.
তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা দেখো ইকুয়াল টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি টু দি পাওয়ার মাইনাস গামা, মানে টি টু দি পাওয়ার প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস গামা লিখতে পারি তো? কনস্ট্যান্টে তুলে দিলাম, প্রপোর্শনালিটিতে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে পি কে কত লিখতে পারি? পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার মাইনাস গামা বাই 1 মাইনাস গামা। হ্যাঁ, তার মানে গামা বাই গামা মাইনাস 1, মাইনাসটা তুলে দিলাম কারণ গামাটা গ্রেটার দ্যান 1, মাইনাস গামা বাই 1 মাইনাস গামা মানে গামা বাই গামা মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন 2। এবার জাস্ট মানে একই জায়গাতে চলে এসছে, তাহলে গামা বাই গামা মাইনাস 1 শুড বি ইকুয়াল টু 3। তাহলে বাই দ্য প্রবলেম সলভ করে নিলে হয়ে যাবে। বাই এখান থেকে করব বাই দ্য প্রবলেম করে বার করবো, বাই দ্য প্রবলেম। এটা পরীক্ষা দিয়েছিল, ইজি কোয়েশ্চেন কিন্তু একটু যেন ঘোরানো আছে। গামা বাই গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, তার মানে গামা ইকুয়াল টু 3 গামা মাইনাস 3, তার মানে 2 গামা ইকুয়াল টু 3, গামা ইকুয়াল টু 1.5, গামা ইকুয়াল টু 1.5। ঠিক আছে, না বোঝা গেছে একের থেকে বড়, ঠিক আছে না? তাহলে পলিট্রপিক প্রসেসটা একটা লটে আমরা যা পড়েছিলাম আগের দিন, যা পড়েছিলাম তার উপর বেস করে প্রচুর কোয়েশ্চেন্স আমরা দেখতে পেয়েছি। ইউনিভার্সিটির যত রকমের কোয়েশ্চেন্স হচ্ছে পলিট্রপিক প্রসেস থেকে, আমরা সেই কোয়েশ্চেন্সগুলোকে সলভ করেছি। এইবার আমাদের আজকের যে জায়গাটাতে আমরা যাব সেটা হচ্ছে কনসেপ্ট অফ পাথ ফাংশন। আগে পাথ ফাংশনটা শিখব। স্টেট ফাংশন হয়ে গেছে, কনসেপ্ট অফ পাথ ফাংশন জিনিসটা কি? এর কোনো ওরকম চারটে বড় প্রপার্টি নেই, জাস্ট একটাই কনসেপ্ট আছে যেটা আমাকে ক্র্যাকডাউন করতে হবে। আমি পাথ ফাংশনকে ইন জেনারেল পি ড্যাশ লিখবো, পি লিখবো না কারণ পি স্ট্যান্ডস ফর প্রেশার। You have to be very cautious in this particular fact যে কনসিডার করব কি। তো এবার আমি সাম ইনিশিয়াল স্টেট আই থেকে সাম ফাইনাল স্টেট এফ এ যাচ্ছি, চারটে পাথ আছে, এ বি সি ডি, চারটে পাথ আছে। পাথ ফাংশনের কনসেপ্ট গুলো কি দেখো, পি ড্যাশের মধ্যে পাথ ফাংশন মানে বুঝতেই পেরেছো এটা পাথ, প্রথম পয়েন্টে হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট হবে অ্যান্ড স্টেট ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে স্টেটের ওপর ডিপেন্ড করবে না, পাথের ওপর ডিপেন্ড করবে। এটা তো প্রথমেই বোঝা যাচ্ছে, ওই জন্যই নাম পাথ ফাংশন, পাথ ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টেট ইন্ডিপেন্ডেন্ট। এবার বুঝতে হবে পাথ ফাংশন কোথায় এক্সিস্ট করে। পাথ ফাংশন তার মানে স্টেটের প্রপার্টি নয়, মানে এই পার্টিকুলার স্টেট আইতে প্রেসারের ভ্যালু পিআই বলবে আর এখানে প্রেসারের ভ্যালু পিএফ বলবে, কিন্তু পাথ ফাংশনের ওরম কোনো একটা পার্টিকুলার স্টেটে কোনো ভ্যালু থাকে না। পাথ ফাংশন পি ড্যাশ হ্যাজ নো পার্টিকুলার ভ্যালু ডিফাইন্ড এট এ পার্টিকুলার স্টেট। একটা পার্টিকুলার স্টেটে ওর কোনো ডিফাইন্ড ভ্যালু থাকবে না, সেই স্টেট ফাংশন নয় বলি। তার মানে পি ড্যাশ হ্যাজ নো explicit value মানে particular value, has no explicit value at a particular state। একটা particular state এ ওর কোনো explicit value নেই, has no explicit value at a particular state। একটা particular state এ ও কোনো একটা particular explicit value হোল্ড করে না। তার মানে ও স্টেটে এক্সিস্টই করে না, একটা পার্টিকুলার স্টেটে এক্সিস্টই করে না। তাহলে পাথ ফাংশনটা কোথায় এক্সিস্ট করে? ইট এক্সিস্টস অ্যাট দ্য বাউন্ডারি বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং।
ও বাউন্ডারিতে এক্সিস্ট করে। কিভাবে করে আমি বোঝাচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। প্রথমে এটা দেখো, ইট এক্সিস্টস, হ্যাঁ আমি যখন একটা এক্সাম্পল দেবো তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। ইট এক্সিস্টস অ্যাট দ্য বাউন্ডারি বিটুইন the system and surrounding. ঠিক আছে, এটা কোনোদিন চেঞ্জ হয় না, মানে স্টেট ফাংশনের চেঞ্জ হলো, একটা পার্টিকুলার চেঞ্জ হয়, একটা এক্সাক্ট চেঞ্জ হয়। ধরো পি পি ফাইনালটা পিএফ, পি ইনিশিয়ালটা পিআই, তাহলে চেঞ্জ ইন প্রেসার কত হবে, পিএফ মাইনাস পিআই। তো দের ইজ আ চেঞ্জ, একটা এক্সপ্লিসিট চেঞ্জ হয়। এখানে কোনো চেঞ্জ হয় না, এখানে ফ্লো হয়, ফ্লো অ্যালং আ পাথ হয়। তাহলে পি ড্যাশ হ্যাজ নো explicit change for a particular process, rather it will flow, rather it will flow, it will flow কোথা দিয়ে, through the boundary। এবার আমি এই ব্যাপারটাকে ফিজিক্যালি বোঝাবো, তারপর আমি ম্যাথামেটিক্যাল দিকটা বলবো। ম্যাথামেটিক্যাল দিকটা ছোট আছে, ফিজিক্যাল দিকটা ভালো করে বুঝতে হবে। পাথ ফাংশনের দুটো এক্সাম্পল আছে, আমি একটু ব্যাপারটাতে আগে যাই, তারপর আবার এখানে ব্যাক করছি। P dash has only two examples, Q and W. Q মানে হিট, W মানে ওয়ার্ক। Q and W এই দুটোই আছে। প্রথমে আমি পুরো জিনিসটাকে, পুরো যে কনসেপ্টটা পড়লাম সেটাকে আমি হিটের টার্মসে আমি বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে হিট কিউ, এটাকে আমি ক্ল্যারিফাই করব, তারপর ওয়ার্কে আসবো। এইটা ক্ল্যারিফাই করলে পি ড্যাশের কনসেপ্টটা চলে আসবে, তখন এখানে ব্যাক করে পি ড্যাশের কনসেপ্টটা ফিল আপ করবো, করে আবার আমি ওয়ার্কে যাব, ঠিক আছে? এইখানে এই করা পয়েন্ট, চারটে যে পয়েন্ট লিখেছি, এই চারটে পয়েন্ট আমার কাছে আরো ক্লিয়ারার ভার্সন আসবে, আরো ক্লিয়ারার ভিজুয়ালাইজেশন আসবে যখন আমি হিটটাকে পড়ে ফেলতে পারবো। একটা কনক্রিট এক্সাম্পল দিই। দেখো আমার কাছে দুটো আমার কাছে ব্লক রয়েছে, আর সে পুরো সিস্টেমটা আইসোলেটেড, মানে এর বাইরে আর হিট ফ্লো করবে না, এটা ইউনিভার্স, এর বাইরে আর হিট ফ্লো করবে না, এটা একটা আইসোলেটেড বাউন্ডারি আছে। ঠিক আছে, আমার কাছে ইউনিভার্স মানে হচ্ছে এইটুকুনি, এখন এবারে হিট ফ্লো করে না। এটা হচ্ছে সিস্টেম 1 ব্লু বডিটা, আর রেড বডিটা হচ্ছে সিস্টেম 2। টেম্পারেচার T1,
is less than temperature T2. ব্লু বডির টেম্পারেচারটা রেড বডির থেকে কম আছে, ঠিক আছে? তাহলে এবার কি হবে, ব্লু বডি আর রেড বডি যদি কন্ট্যাক্টে থাকে আর টেম্পারেচার যদি কম থাকে, রেড বডি থেকে ব্লু বডিতে হিট ফ্লো করা স্টার্ট করবে। তাহলে এইটা ছিল হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। এবার কি হবে, রেড বডি থেকে ব্লু বডিতে হিট ফ্লো করা স্টার্ট করলো। কতক্ষণ হিটটা ফ্লো করবে, কতক্ষণ হিটটা ফ্লো করবে, হাউ লং উইল দ্য ফ্লো, মানে থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে। তার মানে ইমিডিয়েট মানে এই প্রসেসটা যখন শেষ হবে তখন কি হবে, তখন এই প্রসেসটা যখন শেষ হবে তখন এই রেড বডি টেম্পারেচার আর এই ব্লু বডি টেম্পারেচার কি হবে, সেম হয়ে যাবে। তাহলে অ্যাট দ্য ফাইনাল স্টেট কি হবে, অ্যাট দ্য ফাইনাল স্টেট এখানে এইটার টেম্পারেচার T2 ফাইনাল will be equal to T1 final will be equal to say some T. আর এখানে কি ছিল, এখানে ছিল T1 ইনিশিয়ালটাকে আমি T1 মনে করেছি অ্যান্ড T2 ইনিশিয়ালটাকে আমি সে T2 মনে করেছিলাম। সেখান থেকে আমি বলেছিলাম যে T1টা লেস দ্যান T2 আছে, তারপরে হিটটা ফ্লো করেছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার, হিটটা ফ্লো করেছে, করার পরে কি হয়েছে, একটা সময় থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করেছে। তাহলে এই স্টেটটাকে আমি কি বলবো, থার্মালি ইকুইলিব্রেটেড। বলো ঠিক আছে? এবার বলো হিটটা কি করলো, হিটটা কি হলো, আমার কনক্লুশনসটা কি, হিটটা ফ্লো করছে, হিটটা কি, হিটটা এনার্জি। তাহলে হিটের প্রথম যে কথাটা আমি কিউ এর সম্বন্ধে প্রথম যে কথাটা পেলাম, ইট ইজ আ ফর্ম অফ এনার্জি। আচ্ছা হিটটা কোথায় এক্সিস্ট করছে, শুধুমাত্র এই বাউন্ডারিটাতে এক্সিস্ট করছে না, যখন 2 থেকে 1 এর দিকে হিটটা ফ্লো করে গেল তখন 1 এ কি হিট বাড়লো না, 1 এর কম টেম্পারেচার ছিল, 1 এর টেম্পারেচারটা বাড়লো, আর 2 থেকে হিটটা চলে গেল বলে 2 এর টেম্পারেচারটা কমে গেল। তার মানে হিট ইজ দ্য ক্যারিয়ার অফ টেম্পারেচার। হিটটা টেম্পারেচারকে ক্যারি করছে, আর হিটটা কোথায় এক্সিস্ট করছে, বাউন্ডারিতে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, পিরাসটা এক্সিস্ট এট দ্য বাউন্ডারি। আর কি রকম আছে, অলওয়েজ ইন মোশন। তাহলে ইন মোশন এক্সিস্টিং এসেনশিয়ালি কোথায়, অ্যাট দ্য বাউন্ডারি। ট্রানজিটে আছে, সবসময় মোশনে আছে, ইট ইজ ইন ট্রানজিট, মোশনে আছে, ইট ইজ ইন ট্রানজিট, মোশনে আছে, এক্সিস্টিং এসেনশিয়ালি এট দ্য বাউন্ডারি। বাউন্ডারি ছাড়া কোথাও এক্সিস্ট করবে না। এই অবধি ঠিক আছে একদম? এক্সিস্ট করার কারণটা কি, দেখো আরো জেনারেলি ভাববে, যদি এই পেনটাকে ওপর থেকে ছেড়ে দিয়ে নিচে পড়ে যাবে, কারণ এটা হায়ার পোটেনশিয়ালে আছে, ওটা লোয়ার পোটেনশিয়ালে আছে, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে মাস ফ্লো হয়। যদি তুমি একটা কনসেন্ট্রেটেড সলিউশন রাখো, একটা ওয়াটার রাখো, তাহলে অসমোসিসের জন্য কি হবে, ওয়াটারটা কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে ফ্লো করে যায়, তার মানে কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য কি হচ্ছে, সলভেন্ট ফ্লো হয়। যদি তুমি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স রাখো তাহলে কারেন্ট ফ্লো হয়, আর টেম্পারেচার ডিফারেন্স রাখো তাহলে কি হয়, হিট ফ্লো হয়। তার মানে এগুলো সব হচ্ছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে এক্সিস্ট ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ আ পোটেনশিয়াল ডিফারেন্স হুইচ ইজ টেম্পারেচার ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স ছাড়া ফ্লোই হবে না। তাহলে এক্সিস্টস ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ
a potential difference which is delta T মানে টেম্পারেচার ডিফারেন্স। এই পয়েন্টটা কিন্তু সাংঘাতিক পয়েন্ট, একটা ধারণাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। আমরা ছোটবেলায় পড়তাম হিট ইজ দ্য কজ, টেম্পারেচার ইজ দ্য এফেক্ট। এই পড়তাম তো ছোটবেলায় পড়া হতো কজ অ্যান্ড এফেক্ট, হিট ইজ দ্য কজ, টেম্পারেচার ইজ দ্য এফেক্ট। কিন্তু থার্মোডাইনামিক্সের ব্যাপারটা পুরো উল্টো, টেম্পারেচার ডিফারেন্স ইজ দ্য কজ অ্যান্ড ফ্লো অফ হিট ইজ দ্য এফেক্ট। ওই ভার্সনে দেখলে টেম্পারেচার ডিফারেন্স ইজ দ্য কজ অ্যান্ড হিট ফ্লো ইজ দ্য এফেক্ট। বুঝতে পারছো? ইট ইজ নট দ্য কজ, টেম্পারেচার ডিফারেন্স ইজ দ্য কজ আর হিট ফ্লোটা এফেক্ট হচ্ছে। তাহলে এক্সিস্ট ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ আ পোটেনশিয়াল ডিফারেন্স হুইচ ইজ ডেল্টা টি। আর কতক্ষণ কন্টিনিউ করবে? আনলেস এন্ড আনটিল থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ রিডিউস টু জিরো। ডেল্টা টিটা জিরো হয়ে গেছে কেন? তাহলে কন্টিনিউস till the state of thermal equilibrium where delta T equal to 0, মানে that is potential difference equal to 0. Continues till the state of thermal equilibrium, যেখানে দুটো টেম্পারেচার সেম হয়ে গেছে, চেঞ্জ ইন টেম্পারেচার 0 হয়ে গেছে। তাহলে বোঝা গেল ওর একটা বাউন্ডারিতে এক্সিস্ট করছে, আর ওর কোনো চেঞ্জ হয় না, ও শুধু ফ্লো করে, ওর কোনো চেঞ্জ হয় না, ও শুধু ফ্লো করবে। ঠিক আছে, তাহলে কিউটা ক্লিয়ার হয়েছে। আমি ওয়ার্কে যাব তার আগে পাথ ফাংশনের আরেকটু ম্যাথামেটিক্সটা, বেসিক ম্যাথামেটিক্সটা একটু দেখে নেব। এদিকে আসি। তাহলে স্মল চেঞ্জকে আমরা ডিএক্স লিখতাম স্টেট ফাংশনে, এখানে আমরা কি বলবো? স্মল ফ্লো অফ পি ড্যাশ, লার্জ ফ্লো অফ পি ড্যাশ। তাহলে এখানে হচ্ছে স্মল ফ্লো অফ পি ড্যাশ is denoted as d cut p dash. d cut মানে কি? It is not the exact differential because there is no explicit change. dp মানে কি? Change in p, মানে এখানে চেঞ্জ হচ্ছে না, স্মল ফ্লো হচ্ছে, সেই জন্য স্মলটা অর্থে ডি লিখবো, কিন্তু ডি মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ওই জন্য আমি ডি কাট লিখেছি। এখানে এটা ইন্ডিকেট করছে, ডি কাটটা কি ইন্ডিকেট করছে? ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট differential কার অফ পি ড্যাশ। ডি কাট পি ড্যাশ ইন্ডিকেট করছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল অফ পি ড্যাশ। এবার ধরো লার্জ ফ্লো অফ পি ড্যাশ, পাথ স্পেসিফাই করতে হবে কারণ ইট ইজ পাথ ডিপেন্ডেন্ট, অ্যালং সে পাথ জে। এই জেটা কে হতে পারে? জে বিলংস টু এ বি সি ডি, সবাই হতে পারে। জেনারেলটা আমি জে দিয়ে লিখছি। লার্জ ফ্লো অফ পি ড্যাশ অ্যালং এনি পাথ জে, জে ক্যান বি এ বি সি ডি এনিথিং। এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, পি ড্যাশ জে is equal to integration of d cut p dash over path j. এখানে j is not the lower limit, j is the integration over path j. এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার পাথ j। যেহেতু সামনে d নেই সেই জন্য এখানে সামনে ডেল্টা নেই, d কে ইন্টিগ্রেট করলে কি পাই? ডেল্টা। কিন্তু d নেই, শুধু একটা ফ্লো হচ্ছে, অ্যামাউন্ট ফ্লো করছে, there is no change, এই জন্য এটা পি ড্যাশ জে লিখেছি। ঠিক আছে, পি ড্যাশ যেটা মানে অ্যামাউন্ট অফ ফ্লো, নট আ চেঞ্জ, ওই জন্য ডি কাটকে ইন্ডিকেট করে এটা হচ্ছে না। এই জিনিসটা বেসিক্যালি ইন্ডিকেট করছে, এই জিনিসটা বেসিক্যালি ইন্ডিকেট করছে কি? এই জিনিসটা বেসিক্যালি ইন্ডিকেট করছে ইন্টিগ্রেশন ওভার পাথ জে।
তাহলে অবভিয়াসলি কি হবে? হবে না তো, হবে না তো। সেই জন্য কি হবে, আগে সবকটা সেম ছিল, এখন পি ড্যাশ এ নট ইকুয়াল টু পি ড্যাশ বি নট ইকুয়াল টু পি ড্যাশ সি নট ইকুয়াল টু পি ড্যাশ ডি। ওই জন্য সাফিক্স গুলো লিখবো। আগের দিন সাফিক্স গুলো আমি কি করলাম, তুলে দিলাম, কিন্তু এখানে লিখবো। এবার ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটাই হচ্ছে এসেন্স অফ পাথ ফাংশন, যার ফ্লো হয়, চেঞ্জ হয় না। স্মল ফ্লোকে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল অফ দ্য পাথ ফাংশন লিখবো, আর লার্জ ফ্লোকে পাথ ফাংশন ফর দ্যাট পার্টিকুলার পাথ। পাথটাকে স্পেসিফাই করতে হবে। ঠিক আছে? এবার আমি ওয়ার্কটা দেখব। ওয়ার্কটা পুরোপুরি এক, ওয়ার্কটা পুরোপুরি এক, হিটের মতন। আমি জাস্ট ওয়ার্কটাকে ডিফাইন করছি, দেখো হিটের মতন করে ডিফাইন করবে, কারণ ওয়ার্ক ইজ অলসো আ পাথ ফাংশন। তাহলে ওয়ার্ক প্রথমেই, ইট ইজ আ ফর্ম অফ এনার্জি, আমরা সবাই জানি ইট ইজ আ ফর্ম অফ এনার্জি, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। ওয়ার্কটা কোথায় এক্সিস্ট করে, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। ধরো একটা সিস্টেমে আঁকি, ধরো এই দুটো আছে, একটাতে প্রেসার P1 আছে, একটাতে প্রেসার P2 আছে, তো এটাও আইসোলেটেড, এটা আইসোলেটেড বাউন্ডারি আছে। আইসোলেটেড বাউন্ডারি আছে, মাঝখানে এইটা আছে, একটা ধরো একটা পিস্টন আছে, এইখানে গ্যাস আছে অ্যাট প্রেসার P1, আর এখানে গ্যাস আছে অ্যাট প্রেসার P2। দুটো দুটো জায়গাতেই গ্যাস মলিকুলস রয়েছে, দুটো জায়গাতেই গ্যাস মলিকুলস রয়েছে। ঠিক আছে? এটা সে আমার ইনিশিয়াল স্টেট, যেখানে পিআই ইনিশিয়াল, P1 ইনিশিয়ালকে আমি P1 লিখছি, আর P2 ইনিশিয়ালকে আমি P2 লিখছি, সে P2 গ্রেটার দেন P1 আছে, P2টা P1 এর থেকে বড়, তাহলে কি হবে? P2টা যদি P1 এর থেকে বড় হয় তাহলে কি হবে? এইটা হাই প্রেসারে আছে, এটা লো প্রেসারে আছে, তাহলে কি হবে? না, গ্যাস তো পিস্টন ভেদ করে ফ্লো করতে পারে না, তাহলে কি হবে? পিস্টনটাকে কি করবে? পিস্টনটাকে এই দিকে মুভ করতে শুরু করবে, তার মানে ওয়ার্ক ডান শুরু হবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না বোথ সাইডে প্রেসারটা সেম হয়ে যায়। তার মানে ওখানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিট ফ্লো করছিল, এখানে প্রেসার ডিফারেন্সের জন্য কি হবে? ওয়ার্ক ফ্লো করবে। তাহলে বুঝে গেছো? সিম্পল ব্যাপার। তাহলে এখানে কি হবে? এখানে ফাইনাল স্টেটে কি হবে? ফাইনাল স্টেটে যখন রিচ আউট করবে, তখন এইটা অনেকটা এইদিকে শিফট করে গেছে, এখন বোথ সাইডেই প্রেসারটা কি হয়ে গেছে? পি হয়ে গেছে। এইটা হয়ে গেল হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এইখানে কি হবে? এখানে যে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে, এটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। টেম্পারেচার সেম হয়ে গেলে থার্মাল ইকুইলিব্রিয়াম, দুদিকে প্রেসার সেম হয়ে গেলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে ওয়ার্ক বুঝে গেছি। তাহলে ইট ইজ আ ফর্ম অফ এনার্জি। কি হলো? ইট ইজ ইন মোশন and exists at the boundary। আবার কি হবে?
এক্সিস্টস, কেন এক্সিস্ট করছে? ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ ডেল্টা পি, ছোট করে লিখছি, চেঞ্জ ইন প্রেশার, ডেল্টা পি আছে বলে, কন্টিনিউস আনটিল delta p equal to 0, that is mechanical equilibrium. Same, তাই না? শুধু you replace delta t by delta p, then q gets replaced by w, bas, that's it. And thermal equilibrium is replaced by mechanical equilibrium. Rest everything is same, তাই না? এবার ওয়ার্কের ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা একটু ডিটারমাইন করার চেষ্টা করব। ওয়ার্কটাকে যে আমরা মাইনাস পি ইন্টু চেঞ্জ ইন ভলিউম বলি, কেন, ওয়াই? তাহলে ফর্ম অফ ওয়ার্ক, ফর্ম অফ ওয়ার্ক, ম্যাথমেটিক্যাল ফর্ম আর কি। ওয়ার্কের ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে? তোমার কাছে একটা পিস্টন আছে এরকম, এর ভেতরে কিছু গ্যাস মলিকিউলসকে আমরা রেখেছি, ইনিশিয়াল স্টেট, প্রেশারটা পিআই, ভলিউমটা ভিআই, টেম্পারেচারটা টিআই। এইটার যে এটা সিলিন্ডারটা যে এরিয়া অফ ক্রস সেকশনটা আছে, এই এরিয়া অফ ক্রস সেকশন, এটাকে আমি এ মনে করছি। ঠিক আছে, আমি এই পিস্টনটার উপর কিছু মাস বসিয়ে রেখেছি, সে টোটাল মাসটা এম আছে। ঠিক আছে, এই আমার সিচুয়েশন। আমার কোয়েশ্চেন হচ্ছে পিস্টনটা কোন দিকে যাবে? পিস্টনটা কোন দিকে যাবে? জাস্ট আমি এইরকম রেখেছি, পিস্টনটা কোন দিকে যাবে? দেয়ার ক্যান বি থ্রি সিচুয়েশনস। কি কি? আমার নিচের দিকে একটা ফোর্স আছে, অপোজিং ফোর্স বা এক্সটার্নাল ফোর্স, এফ ওপি লিখবো, অপোজিং ফোর্স এমজি। নিচের দিকে তাহলে একটা অপোজিং প্রেশার জেনারেট করবে, পিওপি, অপোজিং প্রেশার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া এমজি বাই এ। OP stands for opposing force mg, opposing pressure mg by a। এবার অ্যাকর্ডিং টু পাস্কালস ল, প্রেশার সব দিকে ইকুয়ালি কাজ করে, প্রেশার তো ভেক্টর কোয়ান্টিটি না, সব দিকে ইকুয়ালি কাজ করে। তাহলে পিআইটা উপর দিকেও কাজ করছে, নিচের দিকেও কাজ করছে, সাইডে কাজ করছে। তাহলে এখানে সিচুয়েশনস গুলো দেখো, সিচুয়েশনস গুলো এরকম হতে পারে যে পিআইটা গ্রেটার দেন পিওপি, পিআইটা ইকুয়াল টু পিওপি,
পিআইটা লেস দেন পিওপি, পিআইটা পিওপি থেকে বড়, পিআইটা পিওপির সাথে সমান, পিআইটা পিওপির থেকে ছোট। যদি সমান হয় তাহলে তো মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে মানে কোনো প্রেসার ডিফারেন্স নেই, নো ওয়ার্ক, নো ওয়ার্ক, ডাব্লিউ নেই, ডাব্লিউ নেই মানে ডাব্লিউ ইকুয়াল টু জিরো। পিআইটা যদি গ্রেটার দেন পিওপি হয় তাহলে কি হবে, উপর দিকে ঠেলবে, তার মানে এক্সপ্যানশন হবে, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম নিজে কাজ করে এক্সপ্যান্ড করবে, তাহলে দিস ইজ এক্সপ্যানশন which is work done by the system. আর পিওপি যদি বড় হয় তাহলে কি হবে, সিস্টেমকে চেপে নিচে নামাবে, তাহলে নামালে কি হবে, ভলিউম কমবে, কম্প্রেশন হবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। কম্প্রেশন হবে যেখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হবে। They have got three situations. They have got three situations. Let us assume this one to be true. Expansion হচ্ছে, যদি এক্সপানশন হয় তাহলে কি হবে, আগে এখানে ছিল, এখন পিস্টনটা কি হবে, এখানে রিচ আউট করে যাবে, এখন পিস্টনটা এখানে রিচ আউট করে যাবে, তাহলে এরম জায়গা থেকে এরম জায়গায় চলে যাবে, আর পুরো জায়গাতে কি হচ্ছে, এখন পুরোটাতে ছড়িয়ে যাচ্ছে, স্টেট এফ, যেখানে প্রেসারটা পিএফ, ভলিউমটা ভিএফ, টেম্পারেচারটা টিএফ। আমি জানি ভিএফটা গ্রেটার দ্যান ভিআই, এক্সপ্যানশন হয়েছে মানে ভিএফটা গ্রেটার দ্যান ভিআই হচ্ছে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কত হলো বলতে হবে, ঠিক আছে? দেখো, ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ ডট এস, ফোর্স ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। ফোর্স কোন ডিরেকশনে কাজ করছে, ফোর্স এই ডিরেকশনে কাজ করছে, এফ ওপি ইকুয়াল টু এমজি। ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে হচ্ছে। আমি যে ফোর্সটা দিলাম, না, যে ফোর্সটা মানে ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে হচ্ছে গ্যাস নিজে থেকে যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা থেকে ওয়ার্ক ডান না, আমি একটা ফোর্স দিলাম তাতে যা ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে? ম্যাগনিটিউড অফ অপোজিং ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন ইজ এমজি। আর ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট কত, দেখো এইটা ছিল হচ্ছে ইনিশিয়াল হাইট, এইটা হচ্ছে ফাইনাল হাইট। ইনিশিয়াল হাইটটা কত ছিল আর ফাইনাল হাইটটা কত হয়েছে, খুব সোজা, ভলিউমকে এরিয়া দিয়ে ডিভাইড করলে হাইট পেয়ে যাব, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ারটা এ বলে দিয়েছে আর এইচ এটা, তার মানে কি এটা ভিআই ছিল, ভিআই বাই এরিয়া, এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়াল হাইট, এটা ভিএফ বাই এ। তাহলে এস এর ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে, এস এর ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে ভিএফ বাই এ মাইনাস ভিআই বাই এ। দুটোর মধ্যে সাবটেন্ডিং অ্যাঙ্গেলটা কত, পাই 180 ডিগ্রি। ফোর্স এইদিকে, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে,
The angle between force and displacement is pi. pi. তাহলে এখান থেকে দেখো ওয়ার্কের ফর্মটা কত আসছে, ওয়ার্ক ইকুয়াল টু mod of f mod of s cos theta. Mod of f is mg, mod of s is vf by a minus vi by a, cos theta is cos pi. cos pi কত, -1, এই জন্য মাইনাস সাইনটা আসলো। mg বাই a এটাকে কমন নিয়ে নাও, আর চেঞ্জ ইন ভলিউমটাকে ডেল্টা ভি লিখে রাখো, vf minus vi is delta v. What is mg by a? mg by a is nothing but pop. এখান থেকে ওয়ার্কের ফর্মুলা হলো মাইনাস pop ইন্টু ডেল্টা ভি। তাহলে এখান থেকে আমি ওয়ার্কের ফর্ম পেলাম মাইনাস pop মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি। বোঝা গেল? মাইনাস pop মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি। এর জায়গাটা দেখো, এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে। এটা বোঝা গেছে তো, সিম্পল। কিন্তু ফর্মটা কোথা থেকে এলো এইটা বেশ ইম্পর্টেন্ট ব্যাপার। ওয়ার্কটা এসছে মাইনাস pop মাল্টিপ্লাইড বাই চেঞ্জ ইন ভলিউম, এটা ওয়ার্কের ফর্মটা এসছে। এবার দেখো যদি এক্সপ্যানশন হয় মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়, তাহলে ডেল্টা ভিটা পজিটিভ, ভলিউম বাড়ছে, ডেল্টা ভি পজিটিভ, তাহলে ওয়ার্ক কি হবে, নেগেটিভ। ডেল্টা ভি পজিটিভ, পিওপি পজিটিভ, ওয়ার্ক নেগেটিভ। আর যদি কম্প্রেশন হয়, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বা আপন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এখানে ডেল্টা ভি নেগেটিভ। ডেল্টা ভি নেগেটিভ মানে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ সামনে নেগেটিভ, ওয়ার্ক ইজ পজিটিভ। উল্টো দিক দিয়ে ভাবলে এক্সপ্যানশনের সময় এই দিকে যাচ্ছে আর ফোর্স এদিকে আসছে, দুটো অপোজিট ডিরেকশন আছে, অ্যাঙ্গেলটা পাই কস পাই -1। আর যদি কম্প্রেশন হয় ফোর্স এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে অ্যাঙ্গেলটা 0, cos 0 1, নেগেটিভ সাইন চলে গেল, পজিটিভ হয়েছে। এইভাবে ভাবতে পারি, কিন্তু দরকার নেই, আমি একভাবে ভাববো, বাকিগুলো সব এমনি চলে আসবে। আচ্ছা, ওয়ার্ক যখন ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম ওয়ার্ক ডান করছে, সিস্টেম এক্সপ্যান্ড করছে, কখন সিস্টেম এক্সপ্যান্ড করবে, যখন সিস্টেমকে আমি হিট দেব। তার মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অ্যাকাউন্টস ফর এই সিচুয়েশনটা এক্সপ্যানশন, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা ইন্ডিকেট করছে কিউ গেইনড বাই দ্য সিস্টেম। তাহলে ওয়ার্কটা হচ্ছে নেগেটিভ, কিন্তু হিট গেইন বাই দ্য সিস্টেম, কিউ ইজ পজিটিভ, সিস্টেম হিট পাচ্ছে। তাহলে কম্প্রেশন ঠিক উল্টো, কম্প্রেশন ঠিক উল্টো, এটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, তাহলে কি হবে, হিট লস বাই দ্য সিস্টেম, কিউ লস্ট বাই দ্য সিস্টেম। এখানে ডাব্লুটা পজিটিভ, তাহলে কিউটা নেগেটিভ। এইটাকেই হিট ওয়ার্ক কাপল বলে, একজন পজিটিভ হলে অন্যজন নেগেটিভ হবে। আমি যদি হিট দিই সিস্টেম এক্সপ্যান্ড করবে, নিজে কাজ করবে। সিস্টেমকে হিট দিলাম, কিউ পজিটিভ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো, ডাব্লু নেগেটিভ হলো। আমি যদি সিস্টেম থেকে ঠান্ডা করে দিই, সিস্টেম কম্প্রেস করে যাবে, তাহলে হিট লস বাই দ্য সিস্টেম হলো, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলো। তাহলে হিট ওয়ার্ক কাপলে কি হবে, দুজন একসাথে পজিটিভ বা দুজন একসাথে নেগেটিভ হতে পারে না, একজন পজিটিভ হলে অন্যজন নেগেটিভ হবে। ঠিক আছে।
আমি রিভার্সিবিলিটি ইরিভার্সিবিলিটি নিয়ে আমি লেকচার দেব, কিন্তু জাস্ট আমার আজকে ওয়ার্কটাকে কমপ্লিট করার জন্য রিভার্সিবিলিটি ইরিভার্সিবিলিটির ডিফারেন্সে জাস্ট তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। জাস্ট এই তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি পুরো রিভার্সিবিলিটি ইরিভার্সিবিলিটিকে আমি এক্সপ্লোর করতে পারি, কারণ অনার্স লেভেলে কখনো দিন রিভার্সিবিলিটি ইরিভার্সিবিলিটি ডিফারেন্স দেবে না। যদিও আমি ডিটেলসে আবার বেসিক কনসেপ্টসে আমি ব্যাক করব, তখন আমি রিভার্সিবিলিটি ইউনিভার্সিটি নিয়ে লেকচার রেকর্ড করে দেবো। কিন্তু এখন জাস্ট আমার জানার জন্য একটা জায়গা, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল, এই দুটোর মধ্যে দাম সবাই শুনেছে, দুটোর মধ্যে ডিফারেন্স কি জাস্ট আমরা ছোট্ট করে একটুখানি দেখে নেবো যাতে আমরা প্রসিড করতে পারি। প্রথম পয়েন্টটা হচ্ছে রিভার্সিবলটা হচ্ছে স্লো হয়, এটা ফাস্ট হয়। স্লো হয় কেন বলো তো? তার কারণ হচ্ছে অপোজিং প্রেশারটা ভেরিয়েবল, আস্তে 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 চেঞ্জ করো। আর ফার্স্ট মানে কি দুম করে একটা কনস্ট্যান্ট অপোজিং প্রেশার মারছো, তাহলে কি হবে? প্রসেসটা ফার্স্ট হবে। তাহলে এখানে হচ্ছে পিওপিটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে পিওপিটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে কি হবে? স্লো মানে কি? এখানে ইনফাইনাইট স্টেপস ফলো করবে, ইনফাইনাইট স্টেপস ফলো করবে, আর এখানে কি হবে? ফাইনাইট স্টেপস। ব্যাস, এই কটা পয়েন্ট আমরা রিভার্সিবিলিটি আর ইরিভার্সিবিলিটির মধ্যে আমরা জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। বাকি আরো অনেক হাবিজাবি পয়েন্ট আছে। দিস আর দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। এই তিনটা থেকে আমরা রিভার্সিবিলিটি ইরিভার্সিবিলিটির দেখব। তো আমি প্রাথমিকভাবে যে প্রসেসটা ধরেছিলাম, এই প্রসেসটা এখানে মাসটা কনস্ট্যান্ট, মানে এমজিটা কনস্ট্যান্ট, এমজিটা কনস্ট্যান্ট, এরিয়াটা কনস্ট্যান্ট। তাহলে এই কেসে পিওপিটা কি ছিল? কনস্ট্যান্ট। মাসটা কনস্ট্যান্ট ছিল, এরিয়াটা কনস্ট্যান্ট ছিল, জি ইজ কনস্ট্যান্ট, so mg by a is constant. So for the previous case pop was constant, so the process was irreversible. আর তখন ওয়ার্কের ফর্মুলা কি এসেছিল? মাইনাস পিওপি ইন্টু ডেল্টা ভি। তাহলে এইখানে আমরা যে কেসটা কনসিডার করেছিলাম, প্রিভিয়াস কেসটা ছিল ইরিভার্সিবল। প্রিভিয়াস কেসটা ছিল এখানে POP equal to mg by a, this was constant. তাহলে প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল ইরিভার্সিবল। যদি প্রসেসটা ইরিভার্সিবল হয় তাহলে ওয়ার্কের ফর্মুলা এসেছিল মাইনাস পিওপি ইন্টু চেঞ্জ ইন ভলিউম। আই হ্যাভ সিন দ্যাট। এটা ইরিভার্সিবলের জন্য এসছে। আমার কোয়েশ্চেন হচ্ছে রিভার্সিবলের জন্য কি হবে? এইটা আমার কোয়েশ্চেন। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে আমাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে পারি ছোট করে। এটা লার্জ ফ্লো অফ হিটকে ডাব্লিউ লিখবো, স্মল ফ্লো অফ হিটকে কি লিখবো? টি কাট ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পিওপি ডিভি লিখতে পারি। ভলিউমটা তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে ডিফারেন্সিয়াল ফর্মে আমি এটাকে এইভাবে লিখতে পারি। লিখতে পারি তো? এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। ঠিক আছে? এইবার এই কন্ডিশনটা মেনে আমি করব। আমার কাছে
এরকম সিস্টেম আছে, পিস্টন আছে, যেভাবে ওয়ার্ক ডান করিয়েছে ওই করবো। এইদিকে প্রেশারটা পি আছে, আর এইদিকে প্রেশারটা সে পি প্লাস ডিপি আছে। A small difference in pressure, very small difference in pressure. There is a very small difference in pressure. এরকম একটা small difference in pressure আছে, say dp is positive, say dp is positive, তাহলে কি হবে? গ্যাসটা এইদিকে ফ্লো করবে, রিভার্সিবল ফ্লো। এখানে রিভার্সিবল ফ্লো অফ ওয়ার্ক হবে তো, কারণ আস্তে আস্তে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এইদিকে হচ্ছে প্রেশারটা পি আছে, এদিকে হচ্ছে প্রেশারটা পি প্লাস ডিপি আছে। এইখানে আমি ওয়ার্কটাকে ডিকার ডাব্লিউটাকে আমি বার করব, ডিকার ডাব্লিউটাকে আমি বার করব, ডিকার ডাব্লিউ ফর্মটা কি হবে এখান থেকে আমি বার করব। এখানে অপোজিং প্রেশারটা যার এগেনস্টে ফ্লোটা হচ্ছে, এই অপোজিং প্রেশারটা কতটা মেনটেন করেছি সেটা আমি দেখছি। অপোজিং প্রেশারটা ধরো এখান থেকে আমি একটা অপোজিং প্রেশার দিয়েছি, এই দিক থেকে অপোজিং প্রেশার যেটা দিয়েছি এটাকে পিওপি বলছি, আর এখানে সিস্টেমের যে প্রেশারটা আছে, সিস্টেম যে প্রেশারটা দিচ্ছে, প্রেশার অফ দ্য সিস্টেম, সেটাকে আমি বলছি পিওপি প্লাস ডিপি। ঠিক আছে, কিরকম সিচুয়েশনটা এখানে থেকে দেখলে বোঝা যাবে। এদিকে গ্যাসের নিজের প্রেশারটা ছিল পিআই আর অপোজিং প্রেশারটা ছিল পিওপি। দেয়ার ওয়াজ এ হিউজ ডিফারেন্স বিটুইন পিআই এন্ড পিওপি। হিয়ার পিআই ওয়াজ মাচ গ্রেটার দ্যান পিওপি। পিআই মানে প্রেশার অফ দ্য গ্যাস, যেটাকে আমি পি দিয়ে রিপ্লেস করতে পারি। প্রেশার অফ দ্য গ্যাস ওয়াজ মাচ গ্রেটার দ্যান দ্য অপোজিং প্রেশার। আর এখানে কি হয়েছে, এখানে প্রেশার অফ দ্য গ্যাস ইজ স্লাইটলি গ্রেটার দ্যান দ্য অপোজিং প্রেশার। হ্যাঁ, পি ইজ স্লাইটলি গ্রেটার দ্যান অপোজিং প্রেশার, পি ইজ স্লাইটলি গ্রেটার দ্যান পিওপি। তাহলে ওয়ার্কের ফর্মুলা কি? Now d cut W equal to minus POP dV is by definition. Now in place of POP, one can write P minus dP. POP is P minus dP. P minus dP. Simple. P minus dP multiplied by dV. That amounts to minus PdV plus dPdV. But dPdV is tending to 0 because both are very small. dx square কি হয়, 0 হয়ে যায়। দুটো ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি, ধরো দুটোই 10 to the minus 7 অর্ডারে, তার মানে 10 to the minus 14 is very low, tending to 0. তার মানে ডি কাট ডাব্লিউ কি হয়ে গেল দেখো, ডি কাট ডাব্লিউ বিকামস মাইনাস পি ডিভি। তার মানে there is a difference, এটা রিভার্সিবলের জন্য হলো। রিভার্সিবলের জন্য একটা ডিফারেন্স আসছে, কি ডিফারেন্স আসছে বোঝার চেষ্টা করো। ডিফারেন্সটা কি আসছে বোঝার চেষ্টা করো। ডিফারেন্সটা এটাই আসছে যে প্রেশারটা দাও কি দিয়ে রিপ্লেস হলো। If in this form d cut W equal to minus PdV, you are using opposing pressure. If the pressure is external pressure, তাহলে সেইটা হচ্ছে ইরিভার্সিবল, আর যদি প্রেশারটা প্রেশার অফ দ্য গ্যাস হয়ে যায় তাহলে সেইটা রিভার্সিবল। ঠিক আছে,
তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে ডিকারডব্লিউর এক্সপ্রেশনটা ডিকারডব্লিউ ইকুয়াল টু মাইনাস সাম প্রেশার বলে লিখছি আমি, প্রেশার মাল্টিপ্লাইড বাই ডিভি। এবার হচ্ছে এই প্রেশারটা যদি অপোজিং প্রেশার হয় তাহলে প্রসেসটা ইরিভার্সিবল প্রসেস হয়ে যায়, আর এই প্রেশারটাই যদি ইন্টারনাল প্রেশার হয়, প্রেশার অফ দ্য গ্যাস হয়, গ্যাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে সেই প্রসেসটা রিভার্সিবল হয়ে যায়। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল না? ক্লিয়ার আসছে কনসেপ্টটা? এবার ক্লাস শুরুর পলিট্রপিক প্রসেসটাতে ফিরে যাব, আর ওইটা দিয়ে প্রবলেম সলভ করে আমরা আজকে ক্লাসটা এন্ড করব। এটা হচ্ছে আমরা দেখেছিলাম যে পলিট্রপিক প্রসেসের কন্ডিশনস গুলো আমরা সব দেখে নিয়েছি, এখানে সব কন্ডিশনস গুলো লেখা আছে। তাহলে আমরা একটা জেনারেল পলিট্রপিক প্রসেসের সময় ওয়ার্ক ডান কত হবে সেটা বার করব। জেনারেল পলিট্রপিক রিভার্সিবল পলিট্রপিক প্রসেস ইউজিং আইডিয়াল গ্যাস, ওয়ার্ক ডান বার করব। তাহলে ওয়ার্ক ডান ফর এনি reversible polytropic process using ideal gas. করা যাক। আমার বেসিক ইকুয়েশন হচ্ছে PV to the power A equal to constant K। ঠিক আছে, আচ্ছা রিভার্সিবল আছে, তাহলে ডি কাট ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস PdV লিখবো, where P is equal to K by V to the power A। ঠিক আছে, এইবার ডাব্লুটাকে বার করার সময় আমি ইন্টিগ্রেট করতে পারবো, কারণ প্রসেসটা হচ্ছে ইনফাইনাইট স্টেপ আছে, মানে দ্য প্রসেস ইজ কন্টিনিউয়াস, প্রসেসটা কন্টিনিউয়াস আছে, তাহলে আমি কি করতে পারবো, আমি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে আমি কি করব, আমি ইন্টিগ্রেট করতে পারবো। তার মানে ওয়ার্ক ডান শুড বি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ পিডিভি ফ্রম ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট। আগে থেকেই বলা আছে রিভার্সিবল, তাহলে এটার মিনিংটা দেখো, ম্যাগনিটিউড অফ রিভার্সিবল ওয়ার্ক তাহলে কি হচ্ছে, আমি জাস্ট ম্যাগনিটিউড বলে ইন্টিগ্রেশন অফ পিডিভি লিখবো ফ্রম আই টু এফ, ম্যাগনিটিউড মাইনাসটা উঠে যাবে। আমি ধরে নিচ্ছি ডিভি ইজ পজিটিভ, টেকিং ডিভি পজিটিভ, আমি ডিভি পজিটিভ ধরে নিচ্ছি, সে ডিভি পজিটিভ। মানেটা কি, মানেটা হচ্ছে তুমি ভালো করে ভেবে দেখো, এটা যদি আমার পিভি কার্ভ হয়, আর পিভি কার্ভটা যদি আমার এরকম একটা দেখতে হয়, যেটা আমি দেখলাম, পিভি কার্ভটা যদি এরকম দেখতে হয়, এক্সপ্যানশন হচ্ছে মানে ভলিউম বাড়ছে, প্রেসার কমছে, মানে এই ইনিশিয়াল স্টেট থেকে এই ফাইনাল স্টেটে আসছে, প্রেসারটা ইনিশিয়াল এখানে ছিল, ফাইনাল এখানে ছিল,
ভলিউমটা ইনিশিয়াল এখানে ছিল, ভলিউম ফাইনালটা কি হচ্ছে এখানে হয়েছে। এই প্রেসারটা কোন প্রেসার? ইট ইজ দ্য প্রেসার অফ দ্য গ্যাস। তাহলে এটা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হয়ে গেছে। ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ওয়াই হচ্ছে প্রেসার, ডিএক্স হচ্ছে ডিভি। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স ইজ নাথিং বাট এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এইটা হচ্ছে এই এরিয়া আন্ডার দ্য কার্ভটাকে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে এই এরিয়াটাকে। ছবিটা কেন আমি এখান থেকে এটা খুব ক্লিয়ারলি আমি অ্যান্টিসিপেট করতে পারছি যে এইরকম ভাবে যদি কার্ভটা যায়, এটা যদি ইন্টারনাল প্রেসার অফ দ্য সিস্টেম হয় আর এটা এক্সপ্যানশন হচ্ছে লাইক দিস, তাহলে ইউ আর গেটিং অ্যান এরিয়া আন্ডার দ্য কার্ভ বিকজ ইট ইজ ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। বাই ডেফিনেশন ইট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে না? ক্লিয়ার না? এবার আমি ক্যালকুলাস দিয়ে ওয়ার্কআউট করি। therefore w ইকুয়াল টু কত আসছে দেখো, মাইনাস ইন্টিগ্রেশন অফ আই টু এফ পি জায়গাতে পিডিবি কে কি লিখবো, মাইনাস কে ডিবি বাই এ। মাইনাস কে কনস্ট্যান্ট বাড়ে গেছে, ডিবি বাই বি টু দি পারে, তাই না? এটাকে ইন্ডিকেট করলে কত হবে, মাইনাস কে থাকলো বি টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এ প্লাস ওয়ান। এবার লিখতে পারি বি টু দি পাওয়ার মাইনাস এ ডিবি, ইন্টিগ্রেশনের ফর্ম বি টু দি পাওয়ার এন ডিবি, বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এই মাইনাসটাকে ইনকর্পোরেট করে দিলে কে বাই এ মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এখানে কি হচ্ছে আই টু এফ আছে, তাহলে ওয়ান বাই ভি এফ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ভি আই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান লিখতে পারি। মাইনাসটা ভেতরে চলে গেল, কে বাই এ মাইনাস ওয়ান হলো, আর ওয়ান বাই ভি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান হবে, এবার লিখবো। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট কায়দা করতে হবে। এইখানে দেখো, এইখানে যখন তুমি লিখছো পিভি টু দি পাওয়ার এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি পিআই ভিআই টু দি পাওয়ার এ ইকুয়াল টু পিএফ ভিএফ। পাওয়ারটা এ মাইনাস ওয়ান হলো, ওটা নিচে গেল, নিচে গেলে পাওয়ারটা কি হয়ে যাবে, নেগেটিভ। এখানে দেখো, যদি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা কি লিখি, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ, তাহলে এখানে পিভি টু দি পাওয়ার এ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি পিআই ভিআই টু দি পাওয়ার এ ইকুয়াল টু পিএফ ভিএফ টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে। লিখতে পারি, লিখতে পারি তো, ভালো করে দেখবে। কেটা এখানে একবার মাল্টিপ্লাইড হবে, কেটা এখানে একবার মাল্টিপ্লাইড হবে ওয়ার্কের সময়। এবার কাটবার জন্য অঙ্কটাকে কিভাবে লিখতে হবে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ওয়ান বাই এ মাইনাস ওয়ান আছে, কেটা মাল্টিপ্লাইড হয়েছে কে বাই ভিএফ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস কে বাই ভিআই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। লিখতে পারি তো? এবার দেখো, কে ক্যান ইদার বি পিএফ ভিএফ টু দি পাওয়ার এ or it can be pi vi to the power a. Now when you are writing k as a numerator of vf to the power a minus 1 যখন লিখছো তখন এটাকে তুমি pf vf to the power a লেখো যাতে তুমি ক্যান্সেল করতে পারো, আর এখানে কেটাকে তুমি লেখো pi vi to the power a। লিখতে পারি তো? দুটোই তো সেম, কাটতে পারবো। তাহলে এখানে দেখো ভিএফ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান কেটে গেলে এখানে একটা ভিএফ পড়ে থাকবে, এখানে একটা ভিআই পড়ে থাকবে। Now, what is PFVF? PFVF is nothing but NRTF.
And what is pi vi? It is nothing but nr ti. So you take nr common. W equal to nr by a minus 1 বাইরে চলে গেল, আর পড়ে থাকছে কত? tf minus ti is nothing but delta t. Delta t, this delta t is equal to tf minus ti. কি হয়েছে? ওয়ার্কের জেনারেল ফর্ম হয়নি। There is a problem. There is a problem. There is a problem. প্রবলেমটা কোথায় আছে? না দেখো, একদম আজকে ক্লাসের একদম 1 নম্বর পেজে চলে যায়, এতগুলো পাতা পড়েছি। A equal to 1 will pose a problem. A equal to 1 is going to pose a problem. Why? Because if you are going to substitute here A equal to 1, see, if you substitute A equal to 1, then you are getting 0 in the denominator, which means work is becoming infinite. That is not possible. So this is true for A not equal to 1. A greater than or equal. True for A not equal to 1. A equal to 1 এর জন্য কি হবে সেটা দেখছি। True for A not equal to 1. আচ্ছা, এবার দেখে নাও একটা একটা করে। A equal to গামা হলে কি প্রসেস হয়? অ্যাডিয়াবেটিক। সেক্ষেত্রে W টা কত হয়ে যাবে? nr by gamma minus 1 multiplied by delta t. আমি বলেছিলাম এক্সপ্যানশনের সময় যদি এটা একের থেকে বড় হয় কুলিং এফেক্ট হয়, বলেছিলাম না? সিস্টেম নিজে কাজ করে। এখানে দেখো, এখান থেকে অন্য হয় তুমি ভাবতে পারো। গামা মানে কি? গ্রেটার দেন 1। তুমি দেখো nr by gamma minus 1 is positive. এক্সপ্যানশন মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্কটা কি? নেগেটিভ। তাহলে পুরোটা নেগেটিভ, এইটা পজিটিভ, তাহলে ডেল্টা টি কে কি হতে হবে? নেগেটিভ। দ্যাট মিন্স কুলিং এফেক্ট। যে কোনো দিক দিয়ে ভাববে, তোমার কনসেপ্টটা যদি ঠিক থাকে, ইউল গেট দ্য সেম থিং। ইফ ইউ থিঙ্ক দ্য দিস ওয়ে অ্যারাউন্ড অর দ্যাট ওয়ে অ্যারাউন্ড, ইউল গেট দ্য সেম থিং। তো A ইকুয়াল টু গামা ইজ ওকে। আচ্ছা, A ইকুয়াল টু ইনফিনাইটে কি ছিল গো? আইসোবারিক ছিল। আইসোবারিক ছিল। A ইকুয়াল টু ইনফিনিটি বসাও। A ইকুয়াল টু ইনফিনিটি বসালে কত হচ্ছে? A ইকুয়াল টু ইনফিনিটি, সরি, A ইকুয়াল টু ইনফিনিটিতে একবার দেখে নি A ইকুয়াল টু ইনফিনিটিতে কি ছিল। A ইকুয়াল টু ইনফিনিটিতে কি ছিল? A ইকুয়াল টু ইনফিনিটি ছিল হচ্ছে আইসোকোরিক। A ইকুয়াল টু ইনফিনিটি ছিল আইসোকোরিক, আইসোবারিক না। A ইকুয়াল টু ইনফিনিটিতে ছিল আইসোকোরিক। আইসোকোরিক। আইসোকোরিকে ডাব্লিউটা কত হচ্ছে দেখো? A ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 1 ইজ ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি ইজ 0। 0 হবে, এমনিতেও 0 হবে। আইসোকোরিক প্রসেস মানে ডিভি ইজ 0। ইফ ডিভি ইজ 0, নো ওয়ার্ক। ইফ ডিভি ইজ 0, নো ওয়ার্ক। মাইনাস পি ডিভি ইজ 0। তুই এখান থেকেও বলতে পারো। এটা উল্টো দিক দিয়েও আমরা দেখতে পাচ্ছি, d cut w equal to minus p dv. If dv is 0, w is d cut w is 0. তাহলে w 0 হবে, ইন্টিগ্রেট করলে 0ই পাবো। বুঝে গেছে? একই আসছে। A ইকুয়াল টু 0 তে ছিল আইসোবারিক। A ইকুয়াল টু 0 তে কি হলো গো? 0 minus 1 is minus 1. তার মানে w ইকুয়াল টু মাইনাস nr ডেল্টা টি। একটু ভালো করে ভেবে দেখো, এটাও আমরা ওয়ার্কআউট করতে পারছি কিনা একটু ভালো করে ভেবে দেখো। d cut w ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি ডিভি। তুমি ওয়ার্ক বার করছো, w ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ পি ডিভি ফ্রম I to F. Here P is a constant because it is an isobaric process, so P goes out of the integration.
So if P goes out of the integration, you are getting minus P into change in volume, Vf minus Vi. And this is nothing but minus PVF minus PVI. এবার আমরা এইটাকে আমরা জানি, সেই জন্য লিখতে পারি PF আর PI দুটোই তো P, বিকজ ইট ইজ অ্যান আইসোবারিক প্রসেস। তাহলে এইখানে একবার পিটাকে আমি ঢোকাচ্ছি, এখানে একবার পিটাকে ঢোকাচ্ছি, এখানে পিএফ ভিএফ করে দেবো, এখানে পিআই ভিআই করে দেবো। তো পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই ইজ কি? মাইনাস এনআর টিএফ মাইনাস টিআই চলে এসছে না? মাইনাস এনআর ডেল্টা টি চলে এসছে। তাহলে এই দিক দিয়ে ভাবলেও একই আসবে। এক্সপ্লেন করতে পারছি? ডিকার ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পিডিভি, ইন্টিগ্রেট করলাম, পিটা বাইরে চলে গেল। এবার চেঞ্জ ইন ভলিউম ভিএফ মাইনাস ভিআই, পিটাকে ভিতরে ফার্দার ইনসার্ট করে দিলাম, ভিএফ এর সামনে কোএফিসিয়েন্টটাকে পিএফ লিখলাম, ভিআই এর সামনে কোএফিসিয়েন্টটাকে পিআই লিখলাম, একই ব্যাপার, কারণ পি মানেই পিএফ, পি মানেই পিআই। সব দিক দিয়ে একই আসছে, ভেরি গুড। লাস্ট তুমি বলো ফর এ ইকুয়াল টু 1 কি হবে? তাহলে ছুটি বাড়ি। For A equal to 1, PV equal to nRT equal to constant. This is isothermal. এখানে তো লিখতে পারবো না, এখানে ওই জন্য তো এটা ট্রু না, 0/ইনফিনিটি মানে 0/0 আসবে না কিছু। তাহলে এইটাকে আমি আমরা পিটাকে nRT/V লিখছি, ঠিক আছে? তাহলে ডি কাট ডাব্লিউ কত আসছে? মাইনাস পিডিভি ইকুয়াল টু মাইনাস nRT/V ডিভি। nRT বাইরে যাবে, T is also constant. তাহলে therefore W equal to integration over d cut W equal to minus nRT integrated dV/V from initial to final. এইটা সেই স্কুল লেভেলে পড়া ফর্ম, মাইনাস nRT ln VF/VI, এটা অনেকবার করেছো। তাহলে এটা একটা লগারিদমিক ফর্ম আসবে, এটা একটা লগারিদমিক ফর্ম আসবে, বুঝেছো? তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে পলিট্রপিক প্রসেস এটা কি হচ্ছে। তাহলে পুরো হিট ওয়ার্ক পাথ ফাংশন পুরো সাইকেলটা আমাদের এখানে ক্লোজ হলো, ঠিক আছে? তো আজকে এখানে আমরা আমাদের ক্লাসটা বন্ধ করছি, একটা পড়া হয়েছে। পরের দিন থেকে ওয়ার্কের আরো কিছু এক্সাম্পলস আমরা দেখবো, মোর অ্যান্ড মোর এক্সাম্পলস অফ ওয়ার্ক, ঠিক আছে? ওকে।